ধারাবাহিকভাবে সৃজনশীল প্রশ্ন নিয়ে কথা বলবো। তো এক্সাম 2 যে এমসিকিউ সেটা শুরু করছি এখন। কোশ্চেন নাম্বার 1 ছিল যে দূরবর্তী বল, অপশন দেয়া ছিল 4টি। একটি দেয়া ছিল ঘর্ষণ বল, অস্পর্শ বল, স্পর্শ বল এবং টান বল। তো আলটিমেটলি ধরো এটা একটা ভূপৃষ্ঠ, তো এখানে একটা বস্তু আছে। তো এই ভূপৃষ্ঠের সাথে কিন্তু এই বস্তুর একটা সংস্পর্শ আছে, টাচে আছে, অর্থাৎ এটা এখানে একটা ঘর্ষণ বল কাজ করবে। তো এটা কিন্তু খুব কাছাকাছি আছে, এটা কিন্তু দূরবর্তী বল হবে না। তারপরে অপশন ছিল যে স্পর্শ বল, একই কথা, যে এটাকে যদি স্পর্শ করে সেক্ষেত্রে খুব কাছাকাছি। টান বল, কোন একটা বস্তুকে কেউ যদি টানে তাহলেও কিন্তু সংস্পর্শে থাকতে হচ্ছে, এটাও কিন্তু কাছাকাছি। বা অস্পর্শ বল কি হতে পারে, যেমন এটা একটা সূর্য আর ধরো এটা পৃথিবী, তো পৃথিবী এবং সূর্যের মধ্যে যে একটা আকর্ষণ বল, এটা কিন্তু অনেক দূরে থেকে কাজ করতেছে, এদের মধ্যে কিন্তু সরাসরি কোনো স্পর্শ নাই, এটা একটা অস্পর্শ বল, এটা কিন্তু দূরবর্তী বল। 1 নম্বর কোশ্চেন। 2 নম্বর কোশ্চেন হলো সবল নিউক্লিয় বলের পাল্লা কত? তো আমরা জানি মৌলিক বল, আলটিমেটলি মহাকর্ষ বল, তড়িৎচুম্বকীয় বল, সবল নিউক্লিয় বল, দুর্বল নিউক্লিয় বল। যেমন মহাকর্ষ বলের কিন্তু আলটিমেটলি একটা বস্তু আরেকটা বস্তুকে আকর্ষণ করবে, এটা কিন্তু অসীম পর্যন্ত হতে পারে। আর সবল নিউক্লিয় বলটা আলটিমেটলি নিউক্লিয় বল, অর্থাৎ একটা পরমাণুর কিন্তু একটা নিউক্লিয়াস থাকবে, নিউক্লিয়াসের ভিতর থাকবে প্রোটন, নিউট্রন। তো প্রোটন এবং প্রোটনের মধ্যে অবশ্যই বিকর্ষণ হবে, আবার নিউট্রনের সাথে প্রোটনের আকর্ষণ হবে। তো এই বলগুলো নিউক্লিয়াসের ভিতরেই কার্যকর থাকবে, এগুলো শর্ট রেঞ্জ ফোর্স, নিউক্লিয়াসের বাইরে কার্যকর হবে না। তো এটার একটা পাল্লা আছে, সেই পাল্লাটা আলটিমেটলি 10⁻⁻15 মিটার। এটা ছিল 2 নম্বর কোশ্চেন। 3 নম্বর কোশ্চেন যে ছিল যে একটা গোলক, এই গোলকের ভর 2 কেজি, এটা 5 মিটার পার সেকেন্ড বেগে একটা 5 মিটার পার সেকেন্ড বেগে গিয়ে একটা দেয়ালে ধাক্কা খাবে, ধাক্কা খেয়ে এটা আবার অপোজিট দিকে আসবে, তার বেগটা থাকবে হলো 3 মিটার পার সেকেন্ড। এখানে বলছে যে বলের ঘাত কত? তো আমরা জানি বলের ঘাত J = m v - u। তো এখানে দেয়া আছে বস্তুর ভর m, এটা বস্তুর বেগ, এটা যদি আমরা পজিটিভ ধরি তাহলে এটা কিন্তু ধরতে হবে নেগেটিভ, কারণ এটার দিক আর এটার দিক কিন্তু অপোজিট। তাহলে এখানে বসাও যে বস্তুর ভর 2, v তোমার হলো, যদি এটা যদি তুমি 5 ধরো, মাইনাস ইউটা হলো -3, তাহলে 2 5 মাইনাস মাইনাস প্লাস 3, তাহলে 8 আর হলো 2 16। এটাই কিন্তু আলটিমেটলি বলের ঘাত, এটা এককটা হবে কেজি মিটার পার সেকেন্ড। তো এটা দেয়া আছে, দেখো যে ক নম্বর অপশনে দেয়া ছিল 16 কেজি মিটার পার সেকেন্ড। তারপরে কোশ্চেন সেটা হলো 5 নম্বর কোশ্চেন, সরি 4 নম্বর কোশ্চেন। এটা ছিল একটা গাড়ি যার ভর 500 কেজি এবং এটার বেগ ছিল হলো 25 মিটার পার সেকেন্ড। তো এটা এই দিকে চলতেছে, এখানে একটা স্থির ট্রাক মানে আদিবেগ 0, আর এর ভর দেয়া আছে হলো 1500 কেজি।
তো আলটিমেটলি এটা এদিকে গিয়ে এটার সাথে ধাক্কা খাবে, যেহেতু এটা স্থির। ধাক্কা খেয়ে দুইটা ট্রাক একসাথে চলবে, তাহলে তার বেগটা চাইছে, বেগ কত। তো আমরা জানি ভরবেগের সংরক্ষণশীল সূত্র অনুযায়ী যে m1 u1 প্লাস m2 u2 ইকুয়াল টু m1 v প্লাস m2 v। আচ্ছা, এখানে কিন্তু m1 v1 আর m2 v2। তো m1 মানে প্রথম ট্রাকের যে ভর 500, u1 মানে প্রথম ট্রাকের যে বেগটা, আদিবেগটা 25, প্লাস m2 মানে হলো এই যে দ্বিতীয় যে ট্রাকটা, তার ভর কত ছিল 1500, ইন্টু u2, যেহেতু এটা কি ছিল স্থির ছিল, তার মানে 0, ইকুয়াল টু m1 মানে হলো প্রথম ট্রাকের ভর 500, প্লাস v1 বলতে বোঝাচ্ছি যে এই ট্রাক আর এই ট্রাক, দুইটা ট্রাক কিন্তু এখানে এসে একসাথে হয়ে যাবে। তাহলে আলটিমেটলি এর প্রথম ট্রাকের শেষ বেগ হবে v1 ইকুয়াল টু v, দ্বিতীয় ট্রাকেরও শেষ বেগ হবে v2 ইকুয়াল টু v, কারণ দুইটা ট্রাক একসাথে যাবে। তাহলে আলটিমেটলি v1 এর পরিবর্তে v প্লাস m2 মানে হলো 1500 আর v2 মানে হলো v। তাহলে আলটিমেটলি 500 ইন্টু 25, এটা কিন্তু 0 হবে, 0 ইন্টু এটা 0, ইকুয়াল টু 500 v প্লাস 1500 v। তো এখান থেকে কিন্তু আমাদেরকে ভিটা বের করতে হবে জাস্ট। তাহলে যদি v বের করি তাহলে হবে v 500 প্লাস 1500 আর এদিকে 25। তাহলে এটা যদি আমরা ক্যালকুলেটরে করি ইন্টু 25 হবে হলো 12500। তাহলে হচ্ছে এটা যদি এই পাশে আনি v 500 আর 1500 হবে কত 2000, 12500। তাহলে v হবে 125002000। তাহলে আলটিমেটলি হচ্ছে 2000, তাহলে 6.25 মিটার পার সেকেন্ড এত হবে। তো এটা হলো 4 নম্বর কোশ্চেন। কোশ্চেন 5, কোশ্চেন 5 ছিল যে ভর ও বেগের যে সম্পর্ক, এই সম্পর্কটা নিউটনের বা অথবা ভরবেগের যে সম্পর্ক, এটা আসলে কোন সূত্রের সাথে মিলে যায়। তো আলটিমেটলি আমরা কিন্তু জানি যে ভরবেগের পরিবর্তনের হার প্রযুক্ত বলের সমানুপাতিক। এটা হার যদি হয় যে ভরবেগের পরিবর্তনের হার, আমরা জানি ভরবেগকে পি দ্বারা প্রকাশ করি, ডেল্টা পি মানে ভরবেগের পরিবর্তন, আর টি দিয়ে ভাগ করা মানে হার। তাহলে ভরবেগের পরিবর্তনের হার প্রযুক্ত বলের সমানুপাতিক। তাহলে পি মানে কিন্তু আমরা জানি এমভি। তাহলে এই তো ভর এবং বেগের সাথে যে সম্পর্কটা, এটা কিন্তু নিউটনের দ্বিতীয় সূত্রের সাথে মিলে যায়। তাহলে অ্যান্সারটা হবে নিউটনের দ্বিতীয় সূত্র। এবার কোশ্চেন নাম্বার 6। কোশ্চেন নাম্বার 6 হলো যে 14 গ্রাম ভরের একটি রাইফেলের গুলি, এটা একটা রাইফেলের গুলি যার ভর হলো 14 গ্রাম। তাহলে এটাকে আমরা যদি কেজিতে কনভার্ট করি 14,100, অর্থাৎ হচ্ছে 0.014 কেজি। তাহলে আলটিমেটলি এটার এই বুলেটের যে বেগটা ছিল, বেগটা হলো 3.6 মিটার পার সেকেন্ড, এবং এই বুলেটটা আলটিমেটলি 0.21 মিটার পর্যন্ত ভেদ করবে, অর্থাৎ এস হবে 0.21।
এখন কোশ্চেনে চাইছে বাধা দানকারী বলের মান কত, এফ ইকুয়াল টু হোয়াট। তো আমরা জানি এফ ইকুয়াল টু এম এ, জাস্ট এফটা আমরা বের করব। এম কিন্তু আমাদের জানা আছে, সেটা হলো 0.014, এটা বের করতে হবে। তো যেহেতু এখানে আমাদের ইউটা জানা আছে এত বেগে যাবে, তাহলে এটা আমরা বের করবো কিভাবে, যে ভি স্কোয়ার সমান সমান জানা আছে ইউ স্কোয়ার প্লাস 2as, জাস্ট এখান থেকে এটা যদি আমরা বের করি তাহলে হবে ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার ভাগ 2s। তাহলে ভিটা 0 স্কোয়ার, ইউটা হলো 3.6 স্কোয়ার, 2s টা হলো 0.21। তাহলে আলটিমেটলি আমরা যদি এটা ক্যালকুলেটর করি কি হবে, 3.6 স্কোয়ার, এটা আসবে মাইনাস 12.96 ভাগ 2 ইন্টু 0.21, তাহলে আসবে আলটিমেটলি এটা পুরোটা আসবে হলো মাইনাস 30.85 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে আলটিমেটলি এখানে যদি আমরা বসাই যে মাইনাস 30.85, তাহলে আসবে কত, 0.014, তাহলে আসবে 0.432 নিউটন। এটা মাইনাস আসবে, কিন্তু যেহেতু বাধা দানকারী বল জাস্ট, তাহলে আমরা পজিটিভ লিখবো যখন বলবে বাধা দানকারী বল। তাহলে 0.432, এটাই হবে অ্যান্সার। কোশ্চেন নাম্বার 7, কেজি, একটা 20 কেজি ভরের একটা বস্তু, তার আদি ভরবেগ হলো 200 কেজি মিটার পার সেকেন্ড। এই বস্তুটার 10 সেকেন্ড পর ভরবেগ হবে হলো 300 কেজি মিটার পার সেকেন্ড। বের করতে বলছে বস্তুটার ত্বরণ কত। তো আমরা জানি যে আলটিমেটলি যে ত্বরণ বের করতে হলে এফ ইকুয়াল টু লিখবো আমরা এম এ, অথবা আমরা জানি যে ত্বরণ মানে এ ইকুয়াল টু ভি মাইনাস ইউ ভাগ টি। তো এখন আমরা বের করব ভি মাইনাস ইউ, এটা কিভাবে বের করব। তো এটা বের করতে হলে যেহেতু এখানে দেয়া আছে যে এম ভি, এটা হবে এম ইউ, তাহলে এম ইউ ইকুয়াল টু যদি হয় 200, এম মানে কত 20, তাহলে এম 20 ইউ 200, তার মানে আলটিমেটলি আমরা এটা ভাগ করে দিলে তাহলে ইউ হবে 10, তাহলে আমরা ইউ পেয়ে গেছি। এবার যদি আমরা ভি পেতে চাই তাহলে এম ভি ইকুয়াল টু 300, এম কত, এম হলো 200, ভি 300, তাহলে আলটিমেটলি হবে ভি হবে হলো 15। তাহলে ভি 15, ইউ কত, ইউটা কিন্তু আমরা পেলাম 10, টি কত, টিটা কিন্তু 10, তাহলে কিন্তু হচ্ছে 5/10 অর্থাৎ হবে 0.5।
মিটার পার সেকেন্ড স্কোয়ার। তো এটা হবে। তারপরে কোশ্চেন হলো 8। বলছে একটা গাড়ি যার ভর হলো 200 কেজি, এটা ঘন্টায় 108 কিলোমিটার পার আওয়ার, অর্থাৎ প্রত্যেক ঘন্টায় 108 কিলোমিটার চলে, 8 কিলোমিটার বেগে চলে। তো এই গাড়িটিকে আলটিমেটলি 20 মিটার দূরে থামিয়ে দেওয়া হবে। আসসালামু আলাইকুম। কোশ্চেনটা হলো বাধাদানকারী বলের মান কত। তো আমরা জানি যে F ইকুয়াল টু এম এ বের করলে এটা আসলে হয়ে যাবে। তো এমটা তো দেয় আছে আসলে 200 কেজি, আমাদেরকে বের করতে হবে এ। তো এটা যেহেতু কিলোমিটার পার আওয়ার আছে, এটাকে জাস্ট আমরা কি করে নেব, এটাকে মিটার পার সেকেন্ড করে নেব। তো কোনো কিছুকে যদি কিলোমিটার পার আওয়ার দেওয়া থাকে, সেটাকে মিটার পার সেকেন্ড করতে জাস্ট 3.6 দিয়ে ভাগ দিলেই হবে মিটার পার সেকেন্ড। তাহলে হবে 108 ভাগ 3.6, তাহলে হবে 30 মিটার পার সেকেন্ড। তাহলে আমরা কিন্তু ভি পেয়ে গেছি, যে হলো সরি ইউটা পেয়ে গেছি। ইউটা কত? 30 মিটার পার সেকেন্ড। আর যেহেতু থামিয়ে দেয়া হবে, তার মানে ভিটা কি 0, এবং কত মিটার দূরে? 20 মিটার দূরে। তার মানে আমরা ভি স্কোয়ার সমান সমান ইউ স্কোয়ার 2as, এটা যদি আমরা করি যে 2as, তাহলে হবে ভি হলো 0 স্কোয়ার, ইউটা 30 স্কোয়ার মাইনাস 2s টা কত 20, যেহেতু বন্ধন হবে থামিয়ে দেবে গাড়িটা, এই জন্য 0 a। তাহলে এটাকে এই পাশে যদি আমি আনি, তাহলে হবে 40a ইকুয়াল টু 900। তাহলে এর মানটা হবে কত? এর মানটা হবে 900 ভাগ 40, অর্থাৎ 22.5 মিটার পার সেকেন্ড স্কোয়ার এইটা। তাহলে এমটা কত? এমটা কিন্তু 200। এটা কত? এটা আমরা এখানে পেলাম 22.5, তাহলে হবে কত? 200 ইন্টু 22.5, তাহলে হবে 4500 নিউটন। এটা হলো এফ, অর্থাৎ বাধাদানকারী বলের মান। এটা ছিল 8 নাম্বার কোশ্চেন। এরপরের কোশ্চেন 9 নাম্বার, এটা ভেরি ইজি একটা কোশ্চেন, সেটা দেখব। কোশ্চেনটা দেয়া আছে যে পৃথিবীর গড় ব্যাসার্ধ দেয়া আছে, আর ব্যাসার্ধকে আরেক দ্বারা প্রকাশ করি, সেটা হলো 6.37 ইন্টু 10⁶ মিটার, এবং অভিকর্ষজ ত্বরণের মান দেয়া আছে জি ইকুয়াল টু 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার। বের করতে বলছে পৃথিবীর ভর কত, এম ইকুয়াল টু হোয়াট। তো আমরা জানি জি ইকুয়াল টু জি এম ভাগ আর স্কোয়ার। তো জি এম সমান সমান জি আর স্কোয়ার, জাস্ট এখান থেকে আমরা এমটা বের করে নিব। তো এমটা হবে জি আর স্কোয়ার ভাগ জি। জি কত? জি হলো 9.8 ইন্টু আর কত, আর এর মান হলো এটা যে 6.37 ইন্টু 10⁶ স্কোয়ার, আর বড় জি মান আমাদের জানা আছে যে 6.637 ইন্টু 10⁻11। তো এটা যদি করি তাহলে কত হবে? তো নর্মালি 6.6 নিলেও সমস্যা নাই, এ পর্যন্ত রাখলেও সমস্যা নাই। তাহলে হবে 6.37 ইন্টু 6 স্কোয়ার ইন্টু 9.8 ভাগ 6.6 ইন্টু 11, তাহলে হবে
তাহলে এটা ভাগ দিলে আসবে হলো 5.96 ইন্টু 10⁻24 কেজি। এটা ছিল 9 নম্বর কোশ্চেন। এবার আসো 10 নম্বর কোশ্চেন। দশ নম্বর কোশ্চেনটা হলো পৃথিবীর ব্যাসার্ধ। এটা একটা পৃথিবী, তো ধরো পৃথিবীর ব্যাসার্ধ ধরো আর, এবং পৃথিবীতে অভিকর্ষজ ত্বরণ সেটা হলো জি। পৃথিবী পৃষ্ঠ হতে এইচ উচ্চতায়, এটা ধরো এইচ উচ্চতায়, এখানে অভিকর্ষজ ত্বরণের মানটা কত সেটা বের করতে বলছে। ধরো এটা হলো জি ড্যাশ। তো আমরা কিন্তু জানি যে ভূপৃষ্ঠ অভিকর্ষজ ত্বরণ জি ইকুয়াল টু জি এম ভাগ আর স্কয়ার, এবং এইচ উচ্চতায় অভিকর্ষজ ত্বরণ জি ড্যাশ ইকুয়াল টু জি এম আর প্লাস এইচ হোল স্কয়ার। যেহেতু এই পয়েন্টে অভিকর্ষজ ত্বরণের মান বের করতে বলছে, আর পৃথিবীর পৃষ্ঠেরটা আমরা এটা জানি, আর এইচ উচ্চতায় এটা জানি, তো এটার একটা কম্বাইন করে একটা ইকুয়েশন বের করতে হবে। তো আমরা যদি এটাকে এটা দ্বারা ভাগ দেই তাহলে হবে আলটিমেটলি জি ড্যাশেরটা কিন্তু আমরা জানি যে জি এম আর প্লাস এইচ হোল স্কয়ার। জি যেহেতু নিচে আছে এই জন্য জি এই ভ্যালুটা আমরা নিচে লিখবো, কিন্তু ইনটু করে লিখবো। এই জন্য আর স্কয়ার এটা যাবে উপরে, আর জিএমটা কোথায় আসবে? নিচে। তাহলে এই জিএম কেটে যাবে, তাহলে হবে জি ড্যাশ বাই জি, উপরে থাকবে আর স্কয়ার আর প্লাস এইচ স্কয়ার। তাহলে জি ড্যাশ ইকুয়াল টু জিটা এই পাশে গুণ হয়ে যাবে, তাহলে উপরে চলে যাবে, তাহলে জি আর স্কয়ার আর প্লাস এইচ স্কয়ার। এটা হবে অ্যান্সার। তো এই অপশনটা দেয়া আছে কিন্তু খ নাম্বারে, 10-এর খ। তো আমরা যদি এক নাগাড়ে এমসিকিউ গুলো দেখতে থাকি অনেকই বোরিং হতে পারে, এই জন্য এখন আমি এই অধ্যায়েরই সৃজনশীল দেখাবো আর পরবর্তী কিছুক্ষণ পরে আমরা আবার আসবো এমসিকিউ নিয়ে। তো এখন যে সৃজনশীলটা দেখাবো সেটা হলো এক্সাম 3 কোশ্চেন 1। এখানে আলটিমেটলি যে কাজ ক্ষমতা শক্তি নিয়ে যে সৃজনশীলটা আছে 1 নম্বর কোশ্চেনটা, সেটা আমাদের এখন দেখব। তো উদ্দীপকটা দেয়া ছিল এরকম, এটা আলটিমেটলি ভূপৃষ্ঠ। এই ভূপৃষ্ঠ থেকে আমরা একটা বস্তু, আচ্ছা এখানে একটা বস্তু ধরো এটা একটা এই পজিশন, এখানে যে বস্তুটা আছে এই পজিশনে আছে, আর এই ভূপৃষ্ঠ এগুলো হলো কাদা। আচ্ছা ভূপৃষ্ঠ থেকে আমরা এখানে দেখাইছি যে বস্তুটা যখন এখানে, তখন অবস্থানটা হলো বি, আবার বি থেকে এখানে যখন বস্তুটা, তখন অবস্থানটার নাম সি। তো এই ভূপৃষ্ঠ থেকে এ যে বিন্দু, এই বিন্দুর উচ্চতা হলো 250 মিটার, এবং ভূপৃষ্ঠ থেকে বি বিন্দুর যে অবস্থান বা দূরত্ব, ভূপৃষ্ঠ থেকে বি বিন্দুর দূরত্বটা হবে হলো 3.50 মিটার, এবং বি থেকে সি এর মধ্যবর্তী গ্যাপটা হলো 10 মিটার। তো উদ্দীপকে বলা ছিল সি বিন্দু হতে এ বিন্দুতে বস্তুটিকে নিয়ে গিয়ে এখান থেকে মুক্তভাবে ছেড়ে দেওয়া হবে। আলটিমেটলি আমাদের কিছু বিষয় ক্লিয়ার ধারণা থাকতে হবে, সেটা হলো বিভব শক্তি। বিভব শক্তি আমি এখানে আমি যদি মহাকাশ থেকে ঘুরিয়ে ফিরিয়ে এই জায়গায় আনি, তাহলেও বিভব শক্তি যেমন হবে। আমি সমুদ্রের গভীরতা থেকে একটা বস্তুকে নিয়ে গিয়ে এখানে রাখি, তাহলেও কিন্তু বিভব শক্তি এরকম হবে। তার মানে সি থেকে আমি এই জায়গায় নিয়ে গেছি, এই বিষয়টা চিন্তা করার কোনো, এটা মাথায় আনতে হবে না। মাথায় আনতে হবে যে ভূপৃষ্ঠ থেকে এটা কত মিটার উপরে আছে।
তাহলে সেই অনুযায়ী এখানে বিভব শক্তি কত হবে? ধরো এটা একটা m কেজি ভরের একটা বস্তু, তাহলে বিভব শক্তি আমরা জানি EP = mg/h। m মানে ধরো m কেজি, g কত? g হলো 9.8, h কত? h হলো 250। তাহলে এটা গুণ করো, তাহলে কত হয়? 250 ইন্টু 9.8, তাহলে হবে 2450 m। এত ইপি, যেহেতু বিভব শক্তি তার একক কি? জুল। এটাই ছিল গ নাম্বারের অ্যান্সার। এবার এসো ঘ নাম্বার অ্যান্সার। তো ঘ নাম্বারের অ্যান্সারটা ছিল যে এ বিন্দু হতে বি বিন্দুতে আসতে বস্তুটির উপর কাদার গড় বল কত? অর্থাৎ বস্তুটা এ বিন্দুতে আসে, এখান থেকে কোথায় আসবে? তো এ বিন্দু থেকে বি বিন্দুতে আসতে কাদা কিন্তু উপরে ছিল না, কাদা কিন্তু ভূপৃষ্ঠের নিচে। আলটিমেটলি এখান থেকে এখানে আসতে কাদার গড় বল কত সেটা বের করতে হবে। তো আমরা জানি যে এই অঙ্কটা বিভিন্ন ভাবেই করা যায়, তো যেভাবেই করো না কেন অ্যান্সার যদি ঠিক থাকে তাহলে হবে। তো এখান থেকে এখানের যে গতি শক্তিটা, এটা আমরা বিভিন্ন ভাবে বের করতে পারি। তবে এটা শর্টকাট একটা অ্যান্সারটা হলো এরকম, mg/h = fs। এখান থেকে জাস্ট আমরা এফটা বের করব। তো এফটাকে আমরা এই পাশে যদি আনি, তাহলে তোমরা জানো যে আমরা যেটাকে বের করব সেটার যে সহগ সেটা যায় নিচে আর বাকিগুলো উপরে যায়, mg/h+s। তো এখানে m g কত? g হলো 9.8, h টা কত? h টা এই যে 250 প্লাস h টা কত? h টা বলতে বোঝাচ্ছি এই ভূপৃষ্ঠ থেকে কাদা আলটিমেটলি এই বলটা বি পজিশনে আছে, তো এখান থেকে এখানে কত মিটার দূরত্ব সেটা হলো s, সেটা কিন্তু 3.50। তাহলে 3.50 আর s টা হলো 3.50। তাহলে আমরা যদি এখানে ক্যালকুলেটরে ইনপুট করি তাহলে কিন্তু মানগুলো পেয়ে যাব। তাহলে 250 প্লাস 3.50 ইন্টু 9.8 ভাগ 3.50 ভাগ 3.50, তাহলে কিন্তু হবে 709.8। এই এমটা এখানেই থাকবে, সমস্যা নাই। আর এফটা আমরা বের করলাম, তাহলে এফ যেহেতু বলের একক হলো নিউটন। এটাই হলো অ্যান্সার। এটা ছিল 1-এর ঘ। এবার আমরা 1 থেকে 10 নম্বর পর্যন্ত যে এমসিকিউ গুলো দেখেছিলাম, এবার দেখবো 11 থেকে 20, তারপরে আবার আমরা সৃজনশীল প্রশ্নে ফিরে আসবো। কোশ্চেন নাম্বার 11। তো 11টা ছিল হলো একটা বস্তু, বি একটা বস্তু, এ একটা বস্তু, বি একটা বস্তু। তো এ বি কে কি করবে? এদিকে ফোর্স দিবে, বি এ কে এদিকে ফোর্স দিবে। তো আলটিমেটলি একটা যদি ক্রিয়া হয় আরেকটা হলো কিন্তু প্রতিক্রিয়া। তাহলে এটা কিন্তু আমরা জানি যে ক্রিয়া প্রতিক্রিয়া বল সমান থাকবে এবং বিপরীত দিকে হবে, সেটা কিন্তু নিউটনের তৃতীয় সূত্র। 11 নম্বর কোশ্চেনটা হলো তৃতীয় সূত্র। তারপরে 12 নম্বর কোশ্চেন হলো ঘর্ষণ কমানোর উপায় হচ্ছে, এটা খুব সহজ একটা কোশ্চেন, যে বল বিয়ারিং ব্যবহার করা। 13 নম্বর কোশ্চেন, সমান আয়তনের বস্তুর মধ্যে জড়তা বেশি হবে, যেমন পানি, কেরোসিন, বরফ। তো পানির ক্ষেত্রে আলটিমেটলি যে আর পারদের ক্ষেত্রে যেটা ঘন বেশি সেটার কিন্তু জড়তা বেশি হবে। তো এক্ষেত্রে পানির চেয়ে পারদের ঘনত্ব বেশি, দ্যাটস ওয়াই সমান আয়তনের বস্তুর মধ্যে জড়তা বেশি হবে পারদের।
কোশ্চেন নাম্বার 14। কোশ্চেন 14, কোন বলের জন্য তেজস্ক্রিয় নিউক্লিয়াস থেকে বিটা রশ্মি বা ইলেকট্রন নির্গত হয়? তো আমরা জানি যে তেজস্ক্রিয় নিউক্লিয়াস বলতে কি বোঝায়, যেমন যে নিউক্লিয়াস গুলো নর্মালি ভেঙে যায় সেগুলো তেজস্ক্রিয় নিউক্লিয়াস। তো নিউক্লিয়াস যখন এগুলো দুর্বল নিউক্লিয়াস, সবল নিউক্লিয়াস না, সবল নিউক্লিয়াসটা ভেঙে যায় না, দুর্বল নিউক্লিয়াসটা এই জন্যই দুর্বল নামকরণ করা হয়েছে যে নর্মাল ভাবে নিউক্লিয়াসটা ভেঙে যায়। তো ভেঙে গিয়ে কি এখান থেকে উৎপন্ন হয় বা কি বেরিয়ে যায়, এখান থেকে বিটা রশ্মি বা ইলেকট্রন নির্গত হয়। ইলেকট্রন কিন্তু আলটিমেটলি বিটা রশ্মি। তো এটা কিন্তু অ্যান্সার হবে দুর্বল নিউক্লিয় বল। কোশ্চেন নাম্বার, আরেকটা কোশ্চেন আছে দেখো, যে এটা নর্মাল একটা কোশ্চেন, যে ধরো সূর্য থেকে আলো ও তাপ কোন বল দিয়ে তৈরি হয়? তো এটা কিন্তু আলটিমেটলি সবল নিউক্লিয় বল হবে। আর কোশ্চেন নাম্বার 16, যে 1 কেজি ভরের একটি বন্দুক থেকে, বন্দুকের ভর ধরো 1 কেজি, আর যে গুলিটা বের হবে তার ভরটা হলো, ছোট m হলো 5 গ্রাম। বন্দুকের পশ্চাৎ বেগ 1 মিটার পার সেকেন্ড, তাহলে বলছে গুলির শেষ বেগ কত? এটা তো এটা আসলে খুব সহজ একটা কোশ্চেন, যে আমরা জানি mv ইকুয়াল টু মাইনাস এম ভি। তো এখান থেকে জাস্ট বের করতে হবে, এই ছোট ভিটা বের করতে হবে। ছোট ভি মানে হলো আলটিমেটলি মাইনাস এমভি ভাগ কি, এমভি ভাগ হলো এম, যেহেতু আমরা এইটা বের করব, তাহলে এর সহগটা কোথায় যাবে? নিচে যাবে, আর এগুলো যাবে উপরে। তাহলে এম কত? এম হলো 1, ভি কত? ভি কিন্তু 1, এম কত? এম হলো 5 গ্রাম। 5 গ্রাম মানে হলো কেজিতে যদি কনভার্ট করি 5 গ্রামকে, তাহলে হবে 1000 দিয়ে ভাগ করলে হবে 0.005, তাহলে হবে 0.005। তো এটা আলটিমেটলি যদি ভাগ করো তাহলে কত হবে? 1 ভাগ 0.005। সরি, এখানে একটা ভুলে গেছে, এই ভিটা হবে হলো 2। তাহলে আমরা আলটিমেটলি এই 2 কে এটা দ্বারা ভাগ করলে হবে 400 মিটার পার সেকেন্ড। এটা কিন্তু আলটিমেটলি অ্যান্সার হবে 400 মিটার পার সেকেন্ড। এবার আসো, তো মাইনাস নিয়ে কোনো টেনশন করিও না, কারণ আমরা গুলির বেগ যেদিকে দেখাবো, আর বন্দুক কিন্তু অপোজিট দিকে তার বেগটা হবে। তো এটা যদি পজিটিভ ধরি এটা হবে নেগেটিভ, আবার এটাকে যদি আমরা নেগেটিভ ধরি এটাকে ধরতে হবে পজিটিভ। এটা কিন্তু ব্যাপার না। আবার পশ্চাৎ বেগ উল্লেখ থাকলে সেখানে কিন্তু জাস্ট আমরা পজিটিভ ভ্যালুটা দিয়ে দেব, সেখানে কিন্তু নেগেটিভটা দেব না। এবার আরেকটা কোশ্চেন আছে পরবর্তীতে, যে লিফটের অঙ্ক, এটা কিন্তু অনেক পপুলার ম্যাথ। সেটা হলো 100 কেজি ভরের একটি লিফট, ধরো এটা একটা লিফট যার ভর হলো 100 কেজি, আর এখানে একটা ব্যক্তি আছে দাঁড়িয়ে যার ভর হলো 60 কেজি। তো এই লিফটটা নামতেছে হলো নিচের দিকে 1.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণে। আর আমরা কিন্তু জানি যে আসলে অভিকর্ষ ত্বরণ কিন্তু জানি 9.8 মিটার পার সেকেন্ড। তো এই ব্যক্তিটা আলটিমেটলি কত বল অনুভব করবে সেটা বের করতে বলছে। তো আমরা জানি কিন্তু F ইকুয়াল টু M, যদি নিচের দিকে লিফট নামে সেক্ষেত্রে কিন্তু G মাইনাস A লিখতে হয়, উপর দিকে গেলে কিন্তু আলটিমেটলি হবে G প্লাস A। তো এখানে যেহেতু নিচের দিকে নামতেছে, M হবে 60, G হলো 9.8 মাইনাস এটা হলো 1.8, তাহলে কত হবে? তাহলে হবে
8 ইন্টু 60, 8 ইন্টু 60, অর্থাৎ 9.8 মাইনাস 1.8, এখানে 8 আর এখানে 60, তাহলে হবে 480 নিউটন। এটা কিন্তু দেয়া আছে অপশন নাম্বার ঘয়ে 480 নিউটন। তারপরে কোশ্চেন হলো মহাকর্ষীয় ধ্রুবকের একক কোনটি? তো আমরা কিন্তু মহাকর্ষীয় ধ্রুবকের একক চাইছে, তো আমরা কিন্তু জানি F equal to G M M by D স্কয়ার। তাহলে এই জির এককটা বের করতে হবে। তাহলে G M M F D স্কয়ার, G equal to F D স্কয়ার M M। তাহলে F একক নিউটন, D মানে হলো মিটার স্কয়ার, M মানে হলো কেজি, আর এই ছোট m মানেও কেজি। তাহলে আলটিমেটলি হচ্ছে কি নিউটন মিটার স্কয়ার কেজি কেজি স্কয়ার, যেহেতু নিচে আছে যেন পার স্কয়ার। এটা হলো মহাকর্ষীয় ধ্রুবকের একক। স্যার অ্যানসারে সলভে কেন জানি পরবর্তী নিউটন কোশ্চেনটা পার এটা মিটার অনেক স্কয়ার ইজি, কেজি যে স্কয়ার ভ্রমণের দেয়া সময় ছিল। মালামাল পরিবহনের জন্য আমরা চাকা লাগানো লাগেজ ব্যবহার করি। শুনতে পারছে না, এক্ষেত্রে তুমি পরে কোশ্চেন করো, নোট যে করে সঠিক রাখো। অ্যান্সারটা সেটা আমি বলে দিচ্ছি জাস্ট, যে লাগেজে চাকা না থাকলে এটিকে এক স্থান থেকে অন্য স্থানে পিছলিয়ে টেনে নিতে বেশ কষ্ট হতো। কথাটা কিন্তু সত্য, এবং চাকা লাগানোর ফলে লাগেজ টেনে নেওয়া বেশ সহজতর হয়, এই কথাটাও কিন্তু সত্য। তাহলে অ্যান্সারটা হবে ক। তারপরে কোশ্চেন নাম্বার 20, বল বিয়ারিং হলো অ্যাকচুয়ালি বল বিয়ারিং কি কারণে করা হয়? এটা অ্যাকচুয়ালি আলটিমেটলি এটা ক্ষুদ্র মসৃণ ধাতব বল, এবং সাধারণত ইস্পাতের তৈরি হয় এবং যন্ত্রের গতিশীল অংশগুলোর মধ্যবর্তী স্থানে বসানো হয়। তো এটাই হলো অ্যান্সার। তো আমরা আর দুই একটা কোশ্চেন দেখে আমরা আবার সৃজনশীল কোশ্চেনে যাব। এবার কোশ্চেন নাম্বার 21। কোশ্চেন নাম্বার 21-এর যে বিষয়টা, এখানে একটা বৃষ্টির ফোঁটা, তো এই বৃষ্টির ফোঁটাটা নিচের দিকে পড়ে, তো এইদিকে একটা ফোর্স অবশ্যই কাজ করে, আবার এইদিকেও একটা ফোর্স অবশ্যই কাজ করে। তো কোশ্চেন 21-এ বলছে যে, আচ্ছা কোশ্চেন 21-এ বলছে এই বলটি বৃষ্টির ফোঁটার পতন ঘটায়, এই বলটি বৃষ্টির ফোঁটার পতন ঘটায়, এই বলটির নাম কি? বোঝা যাচ্ছে যে পৃথিবী এই বৃষ্টির ফোঁটাকে টানে, এটাই কিন্তু এ বল। তাহলে এটা হবে অভিকর্ষ বল। মহাকর্ষ বল হবে না কেন? কারণ যে কোনো বস্তুর মধ্যে আকর্ষণ, যে কোনো দুইটা বস্তুর মধ্যে আকর্ষণ, যে কোনো দুইটা বস্তুর মধ্যে আকর্ষণ বল মহাকর্ষ বল। কিন্তু পৃথিবী যদি থাকে একটি এবং অন্যটি যদি অন্য কিছু হয়, তাহলে কিন্তু অভিকর্ষ বল। তাহলে এই যে পৃথিবীর প্রভাবের কারণে কিন্তু এই বৃষ্টি ফোঁটাটা নিচের দিকে নামতেছে, এই জন্য এই বলটি হলো অভিকর্ষ বল। 22 নম্বর কোশ্চেন, এই বি বলটির নাম কি? অর্থাৎ এইদিকে যে আমরা তীর চিহ্ন দেখাইছি, তার মানে বোঝানো হচ্ছে এখানে একটা ফোর্স অ্যাপ্লাই হচ্ছে, সেটা হলো বি, সেটার নাম হলো ঘর্ষণ বল। কারণ বৃষ্টির ফোঁটা যখন নিচের দিকে পড়তে থাকে, তখন কিন্তু বায়ুর ঘর্ষণ কিন্তু উপর দিকে তাকে বাধা দেওয়ার চেষ্টা করে, এই জন্য এটা হবে ঘর্ষণ বল। তো আমরা এখন আরেকটা সৃজনশীল দেখব, দেখে আবার যদি সময় হয় তাহলে পরবর্তী কোশ্চেন গুলো দেখব। তো এটা হলো বল অধ্যায়ের কোশ্চেন 1। আচ্ছা, এখানে দুইটা বস্তু দেয়া ছিল, যে এটা হলো 1 কেজি, এটা হলো 1 কেজি। এই দুইটাকে আমরা একটা সুতা দিয়ে ঝুলিয়ে দিয়েছিলাম 7 কেজি ভর। আবার এটাকে আমরা ঝুলিয়ে দিয়েছিলাম এখানে, সেটার ভর ছিল হলো আলটিমেটলি 15 কেজি। তো এখানে ভূপৃষ্ঠ থেকে একটা স্প্রিং আমরা লাগিয়ে দিয়েছিলাম। তো এই স্প্রিংটা
2 নিউটন বলে কিন্তু উপর দিকে ধাক্কা দিচ্ছে, সেই কথাটা উদ্দীপকে লেখা ছিল। তো আলটিমেটলি পৃথিবী কিন্তু এটাকে এদিকে অবশ্যই টানবে, আবার এটাকেও কিন্তু এদিকে পৃথিবী টানবে, মানে আকর্ষণ করবে। তো এটা যেহেতু ছিল 15 কেজি, এটা ছিল 7 কেজি, তার মানে আলটিমেটলি এটা কিন্তু এদিকেই ঘুরে আসবে। তো কোশ্চেন নাম্বার গ, এটা হলো এম ব্লক। এম ব্লকটির ওপর ক্রিয়ারত লব্ধি ত্বরণ নির্ণয় করো। তার মানে আমরা এ নির্ণয় করতে হবে। তো এটা আমরা যখন নির্ণয় করব, তার আগে বের করতে হবে এফ, কারণ এফটা যদি আমরা বের করতে পারি তাহলে এফ ইকুয়াল টু এম এ দেব, তাহলে এটা আমরা বের করতে পারবো। তো এটা যদি m1 হয়, এটা যদি m2 হয়, তাহলে এফটার লব্ধি ফোর্স সেটা হবে m1 জি, কারণ জি ত্বরণে m1 বস্তুটা নিচের দিকে, তাহলে আরেকটা হবে মাইনাস, কারণ এটার যেহেতু ভর বেশি, এইদিকে ফোর্সটা বেশি হবে, এদিকে ফোর্সটা কম হবে, এটা কিন্তু উপর দিকে আসার চেষ্টা করবে। আমরা যেহেতু লব্ধি ফোর্স বের করব, তার মানে এটা থেকে এটা বাদ দিতে হবে, তার মানে m2 জি। এখন এটা কিন্তু এইরকম হয় উচিত ছিল, এটা এই যে 15 কেজি বস্তুর যে ফোর্সটা নিচের দিকে হওয়া উচিত ছিল সেটা হলো m1g, কিন্তু ভূপৃষ্ঠ থেকে 2 নিউটন বলে কিন্তু স্প্রিংটা উপর দিকে ধাক্কা দিচ্ছে, এই জন্য এখান থেকে জাস্ট 2টা বাদ যাবে। তাহলে এখানে টোটাল এটা হবে, এবং এটা থেকে কিন্তু এটা আবার বাদ যাবে ফোর্সটা, তাহলে অব্দি ফোর্সটা আমরা পেয়ে যাব। তাহলে m1 কত? m1 কিন্তু 15, জি হলো 9.8, মাইনাস 2 মাইনাস m2 মানে হলো 7, জি হলো 9.8। তাহলে আমরা যদি ক্যালকুলেটরে ভ্যালুগুলো ইনপুট করি, 15 ইন্টু 9.8, তাহলে হবে এখানে 147 মাইনাস 2 মাইনাস 7 ইন্টু 9.8, তাহলে হবে 68.6। তাহলে এখানে হবে 145 মাইনাস 68.6, তাহলে হবে 145 মাইনাস 68.5, তাহলে হবে 76.5 নিউটন। এটা কিন্তু লব্ধি ফোর্স। তাহলে এবার ত্বরণ আমরা বের করতে পারবো। তো এটা কিন্তু লব্ধি ফোর্স, মানে এই ভর মানে এখানে সবগুলো ভরের কিন্তু কম্বাইন যে ফোর্সটা, সেখানে কিন্তু এটা। তাহলে বের করতে পারবো এবার ত্বরণটা হবে এ ইকুয়াল টু এফ, লব্ধি ফোর্স, আর নিচে হলো টোটাল ভর। টোটাল ভর মানে m প্লাস m1 প্লাস m2। তাহলে এটা কিন্তু আমরা জানি নিউটনের যে দ্বিতীয় সূত্র, F ইকুয়াল টু ছিল m প্লাস m1 প্লাস m2 ইকুয়াল টু a। এখান থেকে কিন্তু আমরা জাস্ট মানে টোটাল মাস ইন্টু a, এটা কিন্তু ফোর্স, তাহলে F এখান থেকে বের করবো। তাহলে F টার পাশে যাবে m প্লাস m1 প্লাস m2। তাহলে এবার ভ্যালুগুলো এখানে ইনপুট করে দাও, তাহলে কত হচ্ছে? এফটা আগে বের করছে, সেটা বের করেছিলাম হলো 76.4। এমটা কিন্তু এই যে 1 প্লাস 1 মানে 2 কেজি হবে, তাহলে এমটা হবে 2 প্লাস m1টা কিন্তু হলো 15 প্লাস m2টা হবে কিন্তু 7। তাহলে আলটিমেটলি এখানে আমরা যদি ক্যালকুলেটরে চাপি তাহলে হবে 7
76.4 ভাগ 2 প্লাস 15 প্লাস 7, তাহলে হবে 3.18 মিটার পার সেকেন্ড স্কোয়ার, এই ত্বরণটা হবে। তো আমি যখন খাতা কাটলাম তখন দেখলাম যে অনেকে এই যে এমটাকে 1 কেজি লিখেছে, অথচ এখানে কিন্তু 2 কেজি হয়েছে, যার ফলে যারা 1 কেজি লিখেছে তাদেরটা ভুল। আর অনেকে কি করেছে, এই 2 নিউটনটা বাদ দেয়নি, এটা কিন্তু ভূপৃষ্ঠ থেকে 2 নিউটন বলে উপর দিকে ধাক্কা দিচ্ছিল, যার ফলে কিন্তু আসলে অনেকেরটা ভুল হয়েছিল, কিন্তু অনেকেরটা সঠিক হয়েছিল, কারণ তারা এই বিষয়টা বুঝে করতে পেরেছিল। তো এবার দেখবো ঘ নাম্বারটা। আচ্ছা, এটা নিয়ে কারো কোনো কোশ্চেন আছে নাকি? কোশ্চেন 1, আমি যেটা এখন কথা বলতেছি। ওকে, কোশ্চেন নাম্বার ঘ ছিল যে সুতার বিভিন্ন অংশের ওপর একই রকম টান কাজ করবে কিনা। অর্থাৎ আমরা যদি এই পয়েন্টের নাম এ দেই, এটা যদি বি দেই, এটা যদি সি দেই, এটা যদি ডি দেই, এটা যদি ই দেই, তাহলে আমরা এ বি অংশের সুতার টান বের করব, বিসি অংশের বের করব, সিডি অংশের বের করব এবং ডি অংশের বের করব, এবং বের করে দেখব যে বিভিন্ন অংশের টান বিভিন্ন হয় কিনা। তাহলে আমরা এ বি অংশটা যদি বের করি সুতার টানটা, তাহলে সেটা কিরকম হবে। তো এ বি অংশের সুতার টান দিলাম আমরা T1, সেই T1 ইকুয়াল টু হবে যে M2 G প্লাস A। তো M2 কত 7, G 9.8 প্লাস এর মান কত, এর মান হবে হলো গ নাম্বার থেকে জানি 3.18। তো এটা যখন, যেহেতু এটার ভর বেশি এটার ভর কম, দ্যাটস হয় এটা কিন্তু আলটিমেটলি এই দিকে আসবে, তো এটা কিন্তু উপর দিকে যাবে, যেটা উপর দিকে যায় সেক্ষেত্রে G প্লাস A হয়, আর যেটা নিচের দিকে আসবে সেটা G মাইনাস A হয়। তাহলে এ বি অংশের ক্ষেত্রে এটা আমরা যদি ক্যালকুলেটরে ইনপুট করি তাহলে আমরা পাবো 9.8 প্লাস 3.18 ইন্টু 7, তাহলে পাবো 90.86 নিউটন। এবার আসো বিসি অংশেরটা, বিসি অংশের টান ধরলাম আমরা T2, সেটা হলো এই যে এম, এই অংশটার ক্ষেত্রে কিন্তু এই M2, আবার এই অংশের ক্ষেত্রে এখানে যেহেতু ভরটা এটাকে কাউন্ট করতে হবে, এই জন্য এম নিতে হবে, এম এবং এ নিতে হবে, এ। তাহলে এম কিন্তু 2, এ কিন্তু জানি 3.18, তাহলে এটা কিন্তু কোণ দিলে হবে 6.18। সরি 6.36 এর সুতার টান এত নিউটন। এবার আসো সিডি অংশের টান, সিডি অংশের টান T3, এটা হবে দেখো এই অংশের টান T1, এটা T2, এই দুইটা যোগফল করলে কিন্তু এই অংশের টান পাওয়া যাবে, এই দুইটা অংশের যোগফল করলে এই অংশের টান আমরা পাবো। তাহলে T2 প্লাস T1, T2 কত, T2 কিন্তু আমরা বের করলাম 6.36 প্লাস T1 কত বের করলাম 90.86, তাহলে কত হচ্ছে 97.22 নিউটন, এটা সিডি অংশের টান। এবার বের করতে হবে ডি অংশের টান, তো ডি অংশের টানটা হবে T4, বলছি কয়েকবার, 2বার বললাম, কোশ্চেন
তোমরা কোশ্চেন করতে পারো। কয়টা বাজে এখন? 8:30 বাজে। আচ্ছা, তোমাদের কোনো কোশ্চেন থাকলে কোশ্চেন করতে পারো। আচ্ছা, T4 এটা কিন্তু আলটিমেটলি এই নিচের দিকে নামবে, কারণ এটার ভরটা বেশি ছিল। এই জন্য কিন্তু T4 ইকুয়াল টু হবে M1 G মাইনাস A, G মাইনাস A হবে কিন্তু, তাহলে আলটিমেটলি। এবং এখানে আরেকটা কথা, উপর দিকে কিন্তু স্প্রিংটা 2 নিউটন করে ধাক্কা দিচ্ছিল, এই জন্য এখান থেকে কিন্তু আবার 2 বাদ যাবে। তাহলে M1টা কত? 15, G কত? 9.8, মাইনাস A কত? 3.18 মাইনাস 2, এখানে আলটিমেটলি হিসাব করলে হবে 97.22 নিউটন। এটা কিন্তু T4 অংশের টান। তাহলে আলটিমেটলি এই যে T1 ক্ষেত্রে কিন্তু আমরা পাচ্ছি যে 90.86 নিউটন, আবার T2 অংশের টান আমরা কিন্তু পাচ্ছিলাম আলটিমেটলি 6.36। তো T3 এইটা পাইছি, আবার T4 এইটা। তো এখানে কিন্তু এক একটা অংশের এক এক রকম টান আমরা দেখতে পাচ্ছি। তো দ্যাটস ওয়াই এই অ্যান্সারটা হবে যে বিভিন্ন অংশের টান বিভিন্ন রকম। আচ্ছা, এই কোশ্চেন নিয়ে যদি তোমাদের কোনো কথা থাকে বা প্রশ্ন থাকে তাহলে কিন্তু তোমরা বলতে পারো। তোমাদের কি কারো কোনো কথা নেই? আর কোশ্চেন করাচ্ছে আর তোমরা শুধু শুনেই যাচ্ছ। আচ্ছা, তাহলে আমরা আরেকটা কোশ্চেন দেখব। এটা হলো পদার্থের অবস্থা ও চাপ, এক্সাম 3 কোশ্চেন নাম্বার 2। উদ্দীপকে দেয়া ছিল ইস্পাতের অসহ প্রেরণ। তাহলে অসহ প্রেরণ দেয়া ছিল P ইকুয়াল টু ধরলাম 7.9 ইন্টু 10⁸ নিউটন মিটার পার স্কয়ার। আচ্ছা, ঘনত্ব দেয়া ছিল রো ইকুয়াল টু 7.9 ইন্টু 10⁻³ নিউটন মিটার পার কিউব। আর ইয়ং এর গুণাঙ্ক দেয়া ছিল হলো 2 ইন্টু 10⁻11 নিউটন পার মিটার স্কয়ার। কোশ্চেন নম্বর গ ছিল সর্বাধিক কত দৈর্ঘ্যের ইস্পাতের তার না ছিঁড়ে ঝুলে থাকবে। অর্থাৎ ধরো এটা একটা দেয়াল, এটা একটা ইস্পাতের তার, তুমি এটাকে ফোর্স যদি প্রয়োগ করো এটা আলটিমেটলি সর্বোচ্চ কত লম্বা হবে সেটা বের করতে হবে, এবং ছিঁড়বে না। মানে আমি যদি টানতে টানতে অসীম মানের ফোর্স দেই, অনেক বেশি বল দেই, তাহলে একটা মোমেন্টে কিন্তু এটা ছিঁড়ে যাবে। তো ছিঁড়বে না সর্বোচ্চ কোন অবস্থা পর্যন্ত, মানে এটা সর্বোচ্চ কত দৈর্ঘ্যের লম্বা হতে পারবে, এবং তার চেয়ে বেশি লম্বা করতে গেলে সেটা ছিঁড়ে যাবে। তো যে মোমেন্ট পর্যন্ত সে ছিঁড়বে না সেই মোমেন্ট পর্যন্ত কত দৈর্ঘ্য হবে সেটা বের করতে হবে। তো তোমরা কিন্তু জানো পীড়ন সমান সমান বল ভাগ ক্ষেত্রফল। এটা কিন্তু নর্মাল কথা, এটা কিন্তু জানোই, তোমাদের অধ্যায়ের বেসিক একটা কথা যে পীড়ন সমান সমান বল ভাগ ক্ষেত্রফল। তো এটাকে যদি এফ সমান সমান কি জানো যে mg, এটা নর্মাল একটা কথা, mg এখানে। আরেকটা কথা যে ভর মানে ঘনত্ব সমান সমান আমরা জানি ভর ভাগ আয়তন। তাহলে ভর সমান সমান কি লেখা যাবে? ঘনত্ব ইন্টু আয়তন। তাহলে এম এর পরিবর্তে আমরা লিখতে পারবো ঘনত্ব ইন্টু আয়তন। এটাও কিন্তু একটা বেসিক কথা যে ভর ইকুয়াল টু ঘনত্ব ইন্টু আয়তন, আর এখানে জি বাই এ। এখানে আরেকটা কথা আমরা কিন্তু জানি যে আয়তন সমান সমান দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা। এটাও কিন্তু নর্মাল কথা, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা। আবার দৈর্ঘ্য ইন্টু আবার আমরা জানি যে দৈর্ঘ্য ইন্টু ক্ষেত্রফল,
এটা কিন্তু আবার আয়তন ইন্টু জি এ। তো ভি কে ভেঙে লিখলাম এ এল। এই দেখো, এটা যদি তুমি এ লেখো, এটাকে যদি এইচ লেখো, তো এইচ একটা উচ্চতা, তুমি সেটাকে কিন্তু এল আকারে লিখতে পারো, কোনো সমস্যা নাই। তাহলে ভি ইকুয়াল টু কি লেখা যায়, এ এল। এখানে কিন্তু তাই লিখছি, এল এ অথবা এ এল একই কথা। তো এখন এই এ কেটে যাবে, তাহলে পি ইকুয়াল টু থাকলো রো এল জি। তো এখানে আমাদের বের করতে হতো কি এলটা, মানে এটা কত লম্বা হবে, সেই এলটা যদি বের করি তাহলে এল ইকুয়াল টু লেখা যায়, এখান থেকে এলটা লিখবো, তাহলে রো এল জি ইকুয়াল টু পি। তাহলে এল ইকুয়াল টু হচ্ছে পি রো জি। আচ্ছা, এল পি মানে কি ছিল, পি মানে ছিল হলো অসহপ্রেরণ, যেটার মান হলো 7.9 ইন্টু 10⁸। আর রোটা ছিল এটা 7.9 ইন্টু 10⁻3, জি ছিল 9.8। আচ্ছা, এটা যদি আমরা ক্যালকুলেটরে ইনপুট করি তাহলে কিন্তু আমরা পেয়ে যাব আমাদের কাঙ্ক্ষিত সমাধান। 7.9 ইন্টু 10⁸ ভাগ 7.9 10⁻3 ইন্টু 9.8। এটা কিন্তু দেখো ইন্টু 7.9 10⁸, 77.42 into 10⁻3। 7.9 or 8 ভাগ 77.42 into 3। 10.20 into 10⁻3। তাহলে সর্বোচ্চ সে কিন্তু এত লম্বা হবে। তারপরে যদি আরো বেশি টানো, আরো লম্বা করার চেষ্টা করো, তাহলে কিন্তু সেটা ছিঁড়ে যাবে। তো এটাই ছিল কাঙ্ক্ষিত সমাধান, 10.20 into 10⁻3 মিটার। এটা ছিল হলো গ। এবার আমরা যেটা বের করব সেটা হলো ঘ। স্যার একটা কোয়েশ্চেন ছিল। হ্যাঁ বলো। স্যার 2-এর ক্ষয়ের অ্যান্সারটা বলে দেন তো, কচু পাতার উপর পানির ফোঁটা গোলাকার হয় কেন? আচ্ছা, এটার অ্যান্সারটা হবে কচু পাতা হলো হাইড্রোফোবিক। ফোবিক কথাটা এসেছে ভয় থেকে, তো আলটিমেটলি এটা আসলে পানিকে বিকর্ষণ করে। দ্যাটস ওয়াই পানিকে যখন কচুর পাতা বিকর্ষণ করবে তখন কিন্তু পানির পাতার উপর কচুর পাতার উপর পানি থাকতে পারবে না, সেটা যে কোনো ভাবেই হোক পড়ে যাওয়ার চেষ্টা করবে। তো এক্ষেত্রে ধরো কচুর পাতা যদি এরকম হয়, মাঝখানে যদি তোমার পানিটা পড়ে যাওয়ার কোনো সুযোগ না থাকে, মাঝখানে যদি নিচু হয় এবং পানির অণুগুলো নিজেরা নিজেদেরকে অলওয়েজ আকর্ষণ করে, তো নিজেরা নিজেদেরকে আকর্ষণ করার চেষ্টা করবে এবং পানির পাতাগুলো বিকর্ষণ করবে, কচুর পাতা পানিকে বিকর্ষণ করবে, আবার নিচ থেকে কিন্তু আলটিমেটলি তোমার অভিকর্ষজ যে বলটা আছে সেটা নিচের দিকে টানবে। সব মিলিয়ে পানিটা তখন তোমার হলো পৃষ্ঠটানের কারণে গোলাকার হয়। হ্যালো, তুমি কি বুঝতে পেরেছো? জি স্যার, বুঝেছি। ওকে, এবার কোশ্চেন ঘ। কোশ্চেন ঘ ছিল অসহপীড়নের অর্ধেক অনুদৈর্ঘ্য পীড়ন। তো অসহপীড়ন কিন্তু আমরা আগেই লিখেছিলাম 7.9 ইন্টু 10⁸ নিউটন পার মিটার স্কোয়ার।
এটা হলো অসহ পীড়ন, এইটার অর্ধেক অনুদৈর্ঘ্য পীড়ন। তো দেখো অনুদৈর্ঘ্য পীড়নটা হবে অসহ পীড়নের অর্ধেক। তাহলে অসহ পীড়নের মান আমাদের জানা আছে 7.9 ইন্টু 10⁸ তাহলে পাওয়া যাবে অনুদৈর্ঘ্য পীড়ন। 7.9 ইন্টু 10⁸ তাহলে হবে আলটিমেটলি 3.95 ইন্টু 10⁸। এটা হলো পীড়ন, অর্থাৎ নিউটন পার মিটার স্কয়ার। একটা কথা মনে রাখবা যে যে কোনো পীড়ন, অনুদৈর্ঘ্য পীড়ন হোক অথবা তোমার হলো আয়তন পীড়ন হোক অথবা ক্রিয়ন্তন পীড়ন হোক, যে কোনো পীড়ন F ভাগ A পীড়ন কিন্তু আলটিমেটলি কিছুই না। চাপ মানে যেমন হলো F ভাগ A, পীড়ন মানে হলো F ভাগ A। কিন্তু সমস্যাটা হলো কোথায়, যে তুমি যখন কোনো একটা বস্তুকে একটা ভূপৃষ্ঠের উপর রাখবা, এই একক ক্ষেত্রফলে এই বস্তুটা এদিকে কিন্তু ক্রিয়া বল দিবে। তো এক্ষেত্রে যে চাপটা সৃষ্টি হবে সেটার নাম চাপ, বাট এই ভূপৃষ্ঠ কিন্তু উপর দিকে একটা প্রতিক্রিয়া বল দিবে। তো একক ক্ষেত্রফলে যে প্রতিক্রিয়া বলটা, এটাই কিন্তু পীড়ন। পীড়নও যা, চাপও কিন্তু তাই। তার অনুদৈর্ঘ্য পীড়ন কাকে বলে? হ্যাঁ, অনুদৈর্ঘ্য পীড়নটা তাহলে কি বলে দেখো, দৈর্ঘ্য বরাবর এই যে একটা ধরো তার, এটাকে আমরা দৈর্ঘ্য বরাবর ফোর্স প্রয়োগ করে লম্বা করতে চেষ্টা করতেছি। তো এই যে একক ক্ষেত্রফলে যে ফোর্সটা অ্যাপ্লাই হবে, এটাই হলো অনুদৈর্ঘ্য পীড়ন, এবং সেক্ষেত্রে অনুদৈর্ঘ্য পীড়নটা হবে F/A। আবার ধরো একটা গোলক, তুমি চতুর্দিক দিয়ে তুমি ফোর্স প্রয়োগ করতেছো, ফোর্স প্রয়োগ করে তুমি এটাকে ছোট করলা। তো এক্ষেত্রেও যে তোমার আয়তন বরাবর এটা ছোট হয়েছে, এই জন্য এটার নাম হবে আয়তন পীড়ন, এবং সেক্ষেত্রেও যে আয়তন পীড়নটা হবে F/A। এটা দৈর্ঘ্য বরাবর তুমি আসলে ফোর্সটা প্রয়োগ করেছো বলে এটার নাম হলো অনুদৈর্ঘ্য পীড়ন। ক্লিয়ার? জি স্যার। আচ্ছা, এবার ইয়ং এর গুণাঙ্ক কোশ্চেনে দেয়া আছে। ইয়ং এর গুণাঙ্ক তো বিজ্ঞানী ইয়ং কিন্তু এই বিষয়টা নিয়ে আসলে চিন্তা ভাবনা করেছেন। এই জন্য ইয়ং এর গুণাঙ্ক, যেটার মান দেয়া আছে আলটিমেটলি y = 2 × 10⁻11 নিউটন মিটার পার স্কয়ার এটা দেয়া আছে। তো ধরো এটা একটা তার, এই তারটাকে তুমি ফোর্স প্রয়োগ করে বৃদ্ধি করবা। তো এটা আদি দৈর্ঘ্য, মানে ইনিশিয়াল যে দৈর্ঘ্য ছিল এটা আদি দৈর্ঘ্য, এর দ্বারা প্রকাশ করছি। এই দৈর্ঘ্যটার কত অংশ বৃদ্ধি পাবে সেটা বের করতে বলছে, যে শতকরা কত অংশ বৃদ্ধি পাবে। তো আমরা কিন্তু জানি ইয়ং এর গুণাঙ্ক y = অনুদৈর্ঘ্য পীড়ন ভাগ অনুদৈর্ঘ্য বিকৃতি। তাহলে অনুদৈর্ঘ্য পীড়ন, যেটার মান আমাদের জানা আছে কত, 3.95 ইন্টু 10⁸। অনুদৈর্ঘ্য বিকৃতি, যেটা যে কোনো বিকৃতিকে লেখা যায় এইভাবে। দেখো যে এটা একটা তার, এটাকে তুমি ফোর্স প্রয়োগ করে এতটুকু বৃদ্ধি করছো। তাহলে ইনিশিয়ালি আদি দৈর্ঘ্য ছিল L, তাহলে বৃদ্ধি করছো কতটুকু, এতটুকু বৃদ্ধি করছো ফোর্স প্রয়োগ করে, সেটার নাম আমরা যদি ছোট L দেই। যে কোনো বিকৃতি লিখতে হয় আদি, উপরে লিখতে হয় হলো বৃদ্ধিটা, যেমন আদি দৈর্ঘ্য উপরে হলো
দৈর্ঘ্য বৃদ্ধি, এটা হলো তোমার অনুদৈর্ঘ্য বিকৃতি, যে কোনো বিকৃতি, বৃদ্ধি বা আদি। যেমন আয়তনের কথা যদি চিন্তা করি আমরা, আয়তন বিকৃতি, এটা ধরো একটা গোলক, এটাকে তুমি চতুর্দিকে ফোর্স প্রয়োগ করে তুমি এটার এতটুকু বানাইছো, তো এতটুকুর যে পরিবর্তনটা, তাহলে সেটা ধরো ভি নট, আর আগের যে আলটিমেটলি ইয়েটা ছিল, আয়তন ছিল, সেটা হলো ভি, আর ছোট যে গোলকটা হয়েছে সেটা ধরো ছোট ভি। তাহলে যে কোনো বিকৃতি আমি বলছিলাম, তাহলে যেহেতু এটা আয়তন বরাবর বিকৃত হয়েছে, তাহলে এটার নাম হবে আয়তন বিকৃতি। তাহলে আয়তন বিকৃতি সমান সমান কি লেখা যাবে, নিচে লিখতে হবে আদি, তার মানে আদি মানে আদি আয়তন বড় ভি, আর নিচেটা পরিবর্তন, এই ছোটটা হয়েছে, এটা কিন্তু পরিবর্তন না, পরিবর্তনটা ছিল এতটুকু ছিল, হয়েছে এতটুকু, পরিবর্তনটা ভি নট, তাহলে এখানে লিখতে হবে ভি নট। তো যেহেতু এটা দৈর্ঘ্য নিয়ে আমরা কথা বলতেছি, তাহলে দৈর্ঘ্য বিকৃতি হবে আদি দৈর্ঘ্য নিচে, উপরে হবে দৈর্ঘ্য বৃদ্ধি। তাহলে আলটিমেটলি অনুদৈর্ঘ্য বিকৃতি, দৈর্ঘ্য বরাবর বিকৃতি, এই জন্য অনুদৈর্ঘ্য, তো সেটা লিখতে হবে এল বাই এল। তো এবার আসো যে এটাকে আমরা এই পাশে আনি, এল ভাগ এল, তাহলে হচ্ছে 3.95 ইন্টু 10⁸, আর ওয়াই যেটা আসলে আলটিমেটলি ইয়ং এর গুণাঙ্ক, সেটার মান কিন্তু দেয়া আছে এখানে 2 ইন্টু 10⁻11। তো আমরা যদি এখানে ক্যালকুলেটর ইউজ করি তাহলে হবে এল ভাগ এল 3.95 ইন্টু 8 ভাগ 2 ইন্টু 11, তাহলে হচ্ছে 1.975 ইন্টু 10⁻³ এর অনুদৈর্ঘ্য বিকৃতির মান। এবার আসো এই আমাদের কত অংশ বৃদ্ধি পাবে, এই আদি দৈর্ঘ্যের কত অংশ বৃদ্ধি পাবে সেটা আমরা নির্ণয় করব। L equal to 1.975, 10⁻³ মানে কিন্তু নিচে আসে আসলে তোমার 1000, বিষয়টা কিন্তু এরকম, আর এলটা কিন্তু এই পাশে গেল এল, যেহেতু এটা আমরা শতকরায় বের করব, জাস্ট এখানে তুমি 100% গুণ দিয়ে দাও, তাহলে এখানে পুরো এই 100 এটা সহ যদি তুমি গুণ দাও তাহলে কত হবে, তাহলে হবে আলটিমেটলি এটা কেটে দাও, তাহলে হচ্ছে 1.975 ভাগ 10, তাহলে হচ্ছে 0.1975%, অর্থাৎ এটা কিন্তু এল ঠিকই থাকবে, এই যে এলটা কিন্তু কাটেনি, তাহলে এই যে আদি দৈর্ঘ্যের 0.1975% বৃদ্ধি হবে। এটাই ছিল ঘ নাম্বার কোশ্চেন। তো এই 2 নাম্বার কোশ্চেন নিয়ে কারো কোনো কোশ্চেন আছে নাকি? স্যার প্রান্তিক বেগ কাকে বলে? আচ্ছা আসো, সেটা হলো কি তোমার গ্যাস অথবা তরল, গ্যাস অথবা তরল পদার্থের মধ্য দিয়ে যখন কোনো বস্তু, যখন ধরো এটা এখানে গ্যাস আছে, এই অথবা তরল আছে, এই বস্তুটা যখন তরল অথবা গ্যাসের মধ্য দিয়ে নিচের দিকে আসার চেষ্টা করবে, বলতো একটা বস্তু নিচের দিকে আসে কেন? কারণ পৃথিবী নিচের দিকে আকর্ষণ করতেছে, অথবা বস্তুর ওজনের জন্য নিচের দিকে সে পড়তেছে, তাহলে ধরো এটা বস্তুর ওজন নিচের দিকে কাজ করতেছে। তো বস্তুটা যখন ধরো এখানে তরলের ভিতরে, তখন কিন্তু এইদিকে পৃথিবী তাকে আকর্ষণ করতেছে, অথবা বস্তুর ওজন নিচের দিকে, আবার এই যে তরল অথবা গ্যাস একে কিন্তু উপর দিকে ধাক্কা দেওয়ার চেষ্টা করতেছে, সেটা ধরো, তাহলে এবার নিচের দিকে যে অভিকর্ষজ বল অথবা বস্তুর যে ওজন নিচের দিকে কাজ করতেছে, আবার গ্যাস বা তরল উপর দিকে তাকে বাধা দিচ্ছে, তাহলে ওই বাধা দানকারী বল এবং পৃথিবী যে বলে টানতেছে সেই বল যদি সমান হয়, তাহলে কিন্তু নিট ত্বরণ এখানে শূন্য হবে। কারণ উপর দিকে ফোর্স নিচের দিকে ফোর্স, এটা যদি পজিটিভ হয় এটা যদি নেগেটিভ হয়, দুইটা ফোর্স সমান, তার মানে লব্ধি ফোর্স হবে শূন্য।
তার মানে এখানে ত্বরণ থাকবে না, কারণ ফোর্স ছাড়া আমরা জানি F ইকুয়াল টু এম এ, এম কিন্তু শূন্য হয় না, ফোর্স শূন্য হলে কিন্তু এ শূন্য হয়, তাহলে এখানে কিন্তু লব্ধি ফোর্সটা শূন্য, দ্যাটস ওয়াই এখানে ত্বরণ শূন্য। যেহেতু বস্তুটা প্রথম থেকে নিচের দিকে পড়তেছিল, ত্বরণ শূন্য হয়েছে কি তাতে কি, কিন্তু তার একটা গতি জড়তা ছিল, এই জন্য সেই সমবেগে নিচের দিকে পড়তে থাকবে। এটাই হলো প্রান্তিক বেগ। প্রান্তিক বেগ মানে কোনো বস্তু, কোনো প্রবাহী তরল অথবা গ্যাসকে বলা হয় প্রবাহী পদার্থ। তো প্রবাহী পদার্থের মধ্য দিয়ে যখন কোনো বস্তু নিচের দিকে নামতে থাকবে, তখন তার উপর নিট বল শূন্য। তো নিট বল শূন্য অথবা নিট ত্বরণ শূন্য, তখন বস্তুটা সমবেগে নিচের দিকে পড়তে থাকবে। এটাই হলো প্রান্তিক বেগ, মানে সমবেগে নিচের দিকে নামবে। বুঝতে পারছো তুমি? জি স্যার। আচ্ছা, এখন আমরা আবার এমসিকিউ দেখব। স্যার এমসিকিউ ওদের কাছ থেকে যেটা স্যার- সমস্যা সেটা শুধু উত্তর দেন। আচ্ছা, টাইম আর কতক্ষণ আছে? আর 20 মিনিটের মতো আছে। কয় মিনিট? 20 মিনিট। আচ্ছা, আচ্ছা আজকে তাহলে আরেকটা সৃজনশীল দেখি, পরবর্তীতে সময় শেষ হলে আমরা অন্যদিন স্যার দেখবো আবার। এমসিকিউ এ হচ্ছে 18 এবং 19 নাম্বারটা যদি সলভটা একটু দিতেন। আচ্ছা, কোন এটা? এটা আমরা কিন্তু এক্সাম 2 এর এমসিকিউ দেখতেছি আজকে। হ্যালো, তুমি কি বুঝতে পারতেছো বিষয়টা? এমসিকিউ এক্সাম 2, এটারে কি 18 এবং 19 নম্বরে সলভ দিব? জি স্যার, দ্বিতীয় পরীক্ষারই 18 এবং ও আচ্ছা আচ্ছা, এটা একবার দিয়েছিলাম অ্যানসার, তারপর আবার বলতেছি। অ্যাকচুয়ালি মহাকর্ষীয় ধ্রুবক, এটার একক বের করতে বলছে 18 নম্বর কোশ্চেনে। তো এককগুলো আমরা বের করি কিভাবে, যে স্যার এটা F তখন equal to, দেখছিলাম। প্রশ্ন হচ্ছে স্যার মানে হচ্ছে সলভে কেন জানি দেয়া ছিল নিউটন পার মিটার স্কয়ার কেজি স্কয়ার দেয়া ছিল। ও আচ্ছা আচ্ছা, যাই হোক ওটা মিস্টেক হয়ে গেছে তো। আর এটা স্যার তোমার 19 নম্বরে স্যার ওই যে দ্বিতীয় যে অপশনটা ছিল স্যার, যে যে আবর্ত ঘর্ষণ হচ্ছে পিছলানো ঘর্ষণের তুলনায় বেশি, এই অপশনটাও তো স্যার সঠিক হয় না। কত নাম্বার কোশ্চেন? ওই যে স্যার 19 নম্বরে পরেরটা। 19 নাম্বার, এখানে তো আবর্ত, ও আচ্ছা আচ্ছা, তুমি খ নাম্বার অপশনের কথা বলছো? জি স্যার। তুমি কি খ নাম্বারের কথা বলছো? ক এবং খ নাম্বার অপশনের কথা বলতেছো? শোনো, আমরা কিন্তু জি স্যার, মানে মালামাল যখন বলতেছিলাম যে পরিবহন খ করি, নাম্বার তো বুঝতে স্যার পারছো? মানে আবর্ত ঘর্ষণ আচ্ছা আচ্ছা, স্যার আমি পিছলানো তোমার কথা ঘর্ষণের বুঝতে তুলনায় পেরেছি, বেশি হলে তো আমি তোমার কথা বুঝতে পেরেছি। শোনো, তুমি ধরো বগুড়া থেকে যখন ঢাকায় যাবা, তখন কি গ্যাসের মধ্য দিয়ে যাও নাকি তরলের মধ্য দিয়ে যাও? হ্যালো, গ্যাস। আচ্ছা, গ্যাসের মধ্য দিয়েও যাও না, তরলের মধ্য দিয়েও যাও না, তুমি আলটিমেটলি ধরো ট্রেনে যাও অথবা বাসে যাও অথবা কারে যাও। তো ট্রেনে যখন যাবা তখন কিন্তু তুমি একটা লাগেজ নিবা, তাই না? তোমার ধরো জিনিসপত্র লাগেজে ভর্তি করে ট্রেনে উঠে চলে যাবা ঢাকায় ধরো। তো লাগেজটা টানার ক্ষেত্রে তুমি আসলে তোমার লাগেজটা কি তুমি পানির ভিতর দিয়ে নিয়ে যাচ্ছ নাকি গ্যাসীয় পদার্থের মধ্যে দিয়ে নিয়ে যাচ্ছ? গ্যাসীয় পদার্থ বলতে বোঝাচ্ছি আমি যে ধরো মানে স্যার হচ্ছে একটা বায়বীয় মাধ্যমই তো থাকতেছে মাঝখানে, যে শোনো শোনো, আমি বায়ুর মাধ্যম যেটা। বায়ু মাধ্যমের কথা এখানে শোনো, বায়ু তো নর্মাল বিষয়, এটা তো আসলে থাকবেই, বায়ু ছাড়া তো আমরা বাঁচবো না। কিন্তু বায়ুর উপর দিয়ে তুমি ইচ্ছা করলে কোনো কিছু নিয়ে যেতে পারবা? তাহলে তো তোমার ট্রেন প্রয়োজন ছিল না, কার প্রয়োজন ছিল না, তোমার বাসও প্রয়োজন ছিল না। বিষয়টা তা না, দেখো আমি যেটা বোঝাচ্ছি সেটা হলো, আমি বুঝাচ্ছি যে ধরো এটা একটা তোমার সিলিন্ডার, তুমি কি লাগে সিলিন্ডারের ভিতর ছেড়ে দাও, যে সিলিন্ডার ভর্তি গ্যাস, এই গ্যাসের ভিতর দিয়ে দিয়ে তোমার ঢাকায় পৌঁছে যাবে? বিষয়টা কিন্তু এরকম না।
তো লাগেজটা যখন তুমি টানবা তখন কিন্তু আসলে চাকা থাকতেই হবে, চাকা না থাকলে আসলে কঠিন তো হবেই। আর আবর্ত মানে কি? আবর্ত মানে আসলে তরল অথবা গ্যাসীয় পদার্থের যে আবর্ত তোমার ইয়ে বোঝায় ঘর্ষণ, সেক্ষেত্রে আবর্ত ঘর্ষণের কথা বোঝানো হয়েছে। তুমি কি বুঝতে পারছো না বোঝানি? জি স্যার, বুঝছি। আচ্ছা, তুমি কি বুঝলে একটু বলো, সবাই একটু বুঝুক। মানে স্যার আসলে যে আমরা যে লাগেজটা নিয়ে যাই এটা তো মানে কোনো প্রবাহী পদার্থের মধ্যে দিয়ে নিয়ে যায় না, এটা আমরা সাধারণত মানে মাটির সাথে ঘর্ষণের কারণে মূলত এই মানে ঘর্ষণ বলটা যে উৎপন্ন হচ্ছে এটাকে প্রশমিত করার জন্য চাকাটাকে দেয়া। ও আচ্ছা আচ্ছা, ধন্যবাদ। আচ্ছা, তাহলে আমরা আরেকটা সৃজনশীল সলভ করব, এটা খুব অল্প সময় হয়ে যাবে। আচ্ছা, তোমরা কি বোরিং হচ্ছে নাকি? এটা ছিল এক্সাম 2 3 নম্বর কোশ্চেন। আর আজকে সময় স্বল্পতার কারণে যে কোশ্চেন গুলো দেখানো হবে না সেগুলো আমরা পরবর্তীতে ধারাবাহিকভাবে দেখাবো, যেহেতু সময় অল্প। আর 3 নম্বর কোশ্চেনটা অনেক সোজা, এই জন্য অল্প সময় এটা শেষ করব। জাস্ট এখানে ছিল 3টি ট্রাক, একটা ট্রাক, আরেকটা ট্রাক ধরো, এখানে আরেকটা ট্রাক ছিল যেটা তোমার আলটিমেটলি উল্টো দিকে ছিল। তো এই ট্রাকটা আলটিমেটলি এইদিকে যাচ্ছে, এটাও এদিকে যাচ্ছে, এটা কিন্তু আবার বিপরীত দিকে আসতেছে। তো এটা এ ট্রাক, এটা বি ট্রাক, এটা হলো সি ট্রাক। তো এই ট্রাকের ভিতরে ড্রাইভার ছিল। তো এই প্রথম যে ট্রাকটা, এই ড্রাইভারের ভর ছিল হলো 50 কেজি। এই ট্রাকটার ভর ছিল মূলত হলো 400 কেজি। বি ট্রাক, এটার ভর ছিল 450 কেজি, এবং এটার যে ড্রাইভারটা ছিল এটার ভর ছিল হলো 55 কেজি, এবং সি ট্রাক, এটার ভর ছিল মূলত 500 কেজি, এবং এর ড্রাইভারের যে ভরটা ছিল সেটা ছিল 60 কেজি। তো অনেকে যখন অঙ্কটা সলভ করছে তখন কিন্তু ড্রাইভারের ভরটা লেখেনি, এই জন্য অনেকেরটা ভুল হয়েছে। আর অনেকে ড্রাইভারের ভর সহ যারা করেছে তাদেরটা কিন্তু ঠিক হয়েছে। তো কোশ্চেন নাম্বার ক, সাম্য বল কি? তো এটা একটা নরমাল বিষয়, যে ধরো এটা একটা বস্তু, এই দিক থেকে তুমি 5 নিউটন বলে ধাক্কা দিচ্ছ, আবার এই দিক থেকে তুমি 5 নিউটন বলে ধাক্কা দিচ্ছ। এখানে কিন্তু লব্ধি ফোর্স কত হবে? লব্ধি বল কিন্তু এটা যদি পজিটিভ 5 নিউটন হয় তাহলে এটা কিন্তু অপোজিট নেগেটিভ 5 নিউটন, তাহলে কিন্তু এখানে 0 নিউটন হবে। তার মানে লব্ধি ফোর্স যেহেতু 0, তাহলে এই বস্তুটা কিন্তু কোনো দিকেই সরবে না। তো এখানে লব্ধি ফোর্সকেই বলা হচ্ছে সাম্য বল। এই যে বলগুলো যেহেতু তোমার কোনো দিকেই বস্তুটার সরবে না। এবার কোশ্চেন নাম্বার খ, যে চলন্ত গাড়ি থেকে লাফ দিয়ে নামার সময় কোন দিকে লাফ দিতে হয়? তো অনেকেই লিখেছে সোজাই লাফ দিতে হয়, মানে ফিজিক্স লিখতে গিয়ে অনেকে ইতিহাস লিখছে। তো যাই হোক, এটা তোমরা জানো যে একটা চলন্ত গাড়ি, তার গতি জড়তা থাকে। তো যেহেতু গাড়ির ভিতরেই মানুষ থাকে, তো মানুষও কিন্তু আসলে ওই একই গতিতে চলতে থাকে। তো যখন গাড়ি থেকে সে লাফ দেয়, আচ্ছা, তো সেক্ষেত্রে কিন্তু যারা লাফ দেবে হঠাৎ করে পিছনের অংশ কিন্তু তোমার যখন ভুরু পিছে টাচ খায় তখন কিন্তু এটা
তোমার উপরের অংশটা কিন্তু গতিশীল থাকে, নিচের অংশটা কিন্তু হঠাৎ করে তোমার ইয়ে হয়ে যায়, স্থির স্থির হয়ে যাওয়ার। তো এখন যদি তুমি, যেহেতু গতি জড়তা ছিল পুরো অংশের ওপর, তোমার পুরো শরীরের ওপর, তুমি সামান যদি লাফ দিয়ে যদি গাড়ির মানে তুমি যদি সামান দিকে না যাও, হঠাৎ করে তুমি থেমে যাও রাস্তায়, তাহলে কিন্তু সামান দিকে তুমি পড়ে যাওয়া। তো এই জন্য কিন্তু লাফ দিয়ে সামান দিকে একটু দৌড়াতে হবে। আচ্ছা, কোশ্চেন নাম্বার গ, সংঘর্ষের পূর্বে ট্র্যাকটির গতিশক্তি কত হবে? অর্থাৎ এখানে কিন্তু এ ট্র্যাকটির কথা বা এখানে উল্লেখ নাই, সেক্ষেত্রে তোমরা অনেকেই 3টা লিখেছো, অনেকে একটা ট্র্যাকের বিষয় বের করেছো, তো সবারটাই আসলে আমি মার্ক দিয়েছি। তো এখানে যদি আমরা জাস্ট একটা ট্র্যাকের গতিশক্তি বের করি তাহলে কিন্তু বি সি একই ভাবে করা যাবে। তাহলে এ ট্র্যাকের যে আদি বেগটা ছিল সেটা কিন্তু 10 মিটার পার সেকেন্ড ছিল। তাহলে আমরা জানি গতিশক্তি ইকুয়াল টু যে এ ট্র্যাকের গতিশক্তি, তাহলে হাফ এম ভি এ স্কোয়ার। হাফ এম কিন্তু আছে হলো এই যে 400 প্লাস 50, 450 হবে, আর ভি এ মানে হলো স্কোয়ার প্লাস 2a এস। তো তাহলে এক্ষেত্রে ইউ প্লাস এটি, এ বি সরি, এখানে আলটিমেটলি এই ট্র্যাকটির ত্বরণ দেয়া আছে কিন্তু বেগ দেয়া না, এটা হবে এ। আর এটা যেহেতু স্থির অবস্থা থেকে শুরু করছে এই জন্য আদি বেগটা হবে 0 মিটার পার সেকেন্ড, আর টি হলো 5 সেকেন্ড, তাহলে হবে হাফ 450, ইউটা 0, এটা কিন্তু 10, টি হলো 5। তাহলে এটা ক্যালকুলেশন করে যেটা হবে সেটাই হবে গতিশক্তি, এত জুল, এটাই অ্যান্সার। আর ঘ নাম্বারটা, আচ্ছা এটাই শেষ করে দিচ্ছি। ঘ নাম্বারটা হলো জাস্ট এ বি সি, এ ট্রাক বি ট্রাক একই দিকে গিয়ে এই সি ট্রাকের সাথে সংঘর্ষ খাবে, 3টা ট্রাক একসাথে লেগে যাবে। তো লেগে গিয়ে ট্রাকটা আসলে কোন দিকে যাবে সেটার ক্ষেত্রে আমরা যদি বের করি। দাঁড়া, ক্লাস শেষ হোক। আচ্ছা ঠিক আছে, পরবর্তী বিষয়গুলো আমরা পরবর্তীতে তো ক। আলোচনা করার চেষ্টা করব, আজকে এই পর্যন্তই। আদাব স্যার। আদাব। স্যার আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।